আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে কি যুদ্ধের প্রস্তুতি? ১৪৫% সামরিক বাজেট বাড়াল ইরান। নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেব না, ট্রাম্প। যুদ্ধে মধ্যস্থতা করতে না পেরে ভারতের উপর শুল্কারোপ ট্রাম্পের, মার্কিন প্রতিষ্ঠান। ইউক্রেন শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলে হামলা আরও বাড়বে পুতিন। ৪ সপ্তাহের ভারত-পাকিস্তান সংঘাতের মোট ব্যয় প্রায় $৫০০ বিলিয়ন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে এক অস্থির সময় পার হচ্ছে এবং এরই মধ্যে ইরানের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। ইরান তাদের আগামী বছরের সামরিক বাজেট প্রায় ১৪৫% বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইরান কি তবে ইসরায়েলকে লক্ষ্য করে কোনো বড় ধরনের সামরিক প্রস্তুতির দিকে এগোচ্ছে? ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি এই বাজেটের বিষয়টি নিশ্চিত করেছেন, যা মূলত তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান সময়ে ইরানের অর্থনীতি নানা ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থাকলেও দেশটির নীতি নির্ধারকরা কেন হঠাৎ করে প্রতিরক্ষা খাতে এত বিশাল বরাদ্দ দিলেন, সেটি এখন বড় গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বাজেট বৃদ্ধির ফলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনী আধুনিক প্রযুক্তির ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং উন্নত রাডার সিস্টেমের দিকে আরও বেশি মনোনিবেশ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের সাথে গত কয়েক মাসের উত্তপ্ত পরিস্থিতির কারণেই ইরান তাদের সামরিক শক্তিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিশাল সামরিক ব্যয় দেশটির অভ্যন্তরীণ সাধারণ জনগণের জীবনে কী প্রভাব ফেলবে তা নিয়েও বেশ বিতর্ক রয়েছে। একদিকে যেমন নিরাপত্তার প্রশ্নটি সামনে আসছে, অন্যদিকে জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের জন্য এই অতিরিক্ত বাজেট বরাদ্দ কিছুটা উদ্বেগের কারণও হতে পারে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, ইরানের এই বিপুল সামরিক বাজেট বৃদ্ধি কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি স্রেফ একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ বৈশ্বিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ইরানের এই সিদ্ধান্তের ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং এটি প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষা নীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্য নীতি নিয়ে যেসব জল্পনা-কল্পনা চলছিল, তার মধ্যে একটি বড় খবর হল পশ্চিম তীর নিয়ে তার সাম্প্রতিক অবস্থান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই পশ্চিম তীরের বেশ কিছু অংশ ইসরায়েলের সাথে সংযুক্ত করার বা দখল করার পরিকল্পনা করে আসছিলেন। কিন্তু ট্রাম্পের প্রশাসন থেকে এবার একটি ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে। বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে তিনি নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করার অনুমতি দেবেন না। এটি অনেকের জন্যই বেশ বিস্ময়কর, কারণ ট্রাম্পের প্রথম মেয়াদে তাকে ইসরায়েলের একজন কট্টর সমর্থক হিসেবে দেখা গিয়েছিল এবং তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতিও দিয়েছিলেন। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন বলে মনে হচ্ছে। ট্রাম্প হয়তো চাচ্ছেন মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি প্রক্রিয়া বা তথাকথিত ডিল অব দ্য সেঞ্চুরির একটি নতুন সংস্করণ নিয়ে আসতে, যেখানে আরব দেশগুলির সাথে ইসরায়েলের সম্পর্ক আরও উন্নত হবে। যদি ইসরায়েল একতরফাভাবে পশ্চিম তীর দখল করে নেয়, তবে সাউদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলির সাথে ইসরায়েলের স্বাভাবিকীকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, যা ট্রাম্প সম্ভবত চান না। ট্রাম্পের এই অনড় অবস্থানের ফলে নেতানিয়াহুর অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা চাপের সৃষ্টি হতে পারে, কারণ তার সরকারের অনেক কট্টর ডানপন্থী সদস্য পশ্চিম তীর দখলের পক্ষে জোরালো দাবি জানিয়ে আসছিলেন। ট্রাম্পের এই কৌশলটি মূলত আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নতুন কোনো বড় ধরনের সংঘাত এড়ানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির খবর রাখেন, ট্রাম্পের এই পরিবর্তনকে কিভাবে দেখছেন? তিনি কি সত্যিই ফিলিস্তিন সংকটের কোনো সমাধান দিতে পারবেন, নাকি এটি নিছক একটি কৌশলগত অবস্থান? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ করে দিন। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কের ভবিষ্যতে কি নতুন মোড় আসে, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক সবসময়ই বিশ্বের অন্যতম বড় আলোচনার বিষয়।
তবে সম্প্রতি একটি মার্কিন প্রতিষ্ঠানের দাবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধে মধ্যস্থতা করতে ভারতের ব্যর্থতা বা অনাগ্রহের কারণেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত শুল্কারোপের পরিকল্পনা করছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অধীনে তিনি বরাবরই বিদেশি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের পক্ষে, বিশেষ করে যে দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে এই দাবিটি যদি সত্যি হয়, তবে এটি হবে ভূরাজনীতির সাথে বাণিজ্যিক সম্পর্ককে সরাসরি যুক্ত করার একটি বিরল উদাহরণ। ভারত রাশিয়ার সাথে ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক বজায় রেখে আসছে এবং ইউক্রেন সংকটে তারা সবসময়ই সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলেছে, সরাসরি কোনো এক পক্ষকে সমর্থন দেয়নি। মার্কিন ওই প্রতিষ্ঠানের মতে ট্রাম্প চেয়েছিলেন ভারত যেন রাশিয়ার ওপর আরও বেশি চাপ সৃষ্টি করে যুদ্ধবন্ধে কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু ভারত তাদের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখায় ট্রাম্প প্রশাসন কিছুটা অসন্তুষ্ট এবং তারই প্রতিফলন হিসাবে ভারতীয় আইটি সেবা, ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি বা পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। যদিও ভারত সরকার সবসময়ই বলে আসছে যে তারা কোনো নির্দিষ্ট চাপের মুখে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না। এই ধরনের শুল্কারোপের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং সাধারণ ভোক্তাদের জন্য পণ্যের দাম বেড়ে যেতে পারে। আপনাদের কি মনে হয়, যুদ্ধের মধ্যস্থতা করার মতো রাজনৈতিক বিষয়কে বাণিজ্যের সাথে যুক্ত করা কি সঠিক সিদ্ধান্ত? ট্রাম্পের এই সম্ভাব্য পদক্ষেপে ভারতের অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আমাদের কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন। নিয়মিত এমন তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ইউক্রেন সংকট নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সর্বশেষ বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইউক্রেন যদি শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং যুদ্ধ বন্ধের শর্তাবলীতে রাজি না হয়, তবে সামনের দিনগুলোতে হামলার তীব্রতা এবং পরিধি আরও বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। পুতিনের এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন ইউক্রেন পশ্চিমা দেশগুলো থেকে আরও উন্নত অস্ত্রশস্ত্র পাওয়ার চেষ্টা করছে এবং পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। পুতিনের মতে মস্কো সবসময় আলোচনার পথ খোলা রাখতে চেয়েছে, কিন্তু কিয়েভ এবং তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না। তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার কৌশলগত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান থামবে না এবং প্রয়োজনে তারা আরও শক্তিশালী মারণাস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। এই ঘোষণাটি ইউরোপীয় দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ যুদ্ধের বিস্তার ঘটা মানেই বৈশ্বিক জ্বালানি সংকট এবং খাদ্য নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়া। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন পুতিনের এই বার্তাটি মূলত একটি আল্টিমেটাম, যার মাধ্যমে তিনি ইউক্রেনকে একটি নির্দিষ্ট চুক্তিতে আসতে বাধ্য করতে চাইছেন। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনও পর্যন্ত নতি স্বীকারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তারা তাদের ভূখণ্ড পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ। এই পরিস্থিতি যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তবে মানবীয় বিপর্যয়ের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে যে ধস নামবে তা সামলানো কঠিন হয়ে পড়বে। আপনারা এই যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবছেন? শান্তি আলোচনা কি সত্যিই সম্ভব, নাকি সংঘাত আরও চরম রূপ নেবে? আমাদের ভিডিওটি তথ্যবহুল মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাছে নিরপেক্ষ এবং সঠিক তথ্য পৌঁছে দিতে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত বা অস্থিরতা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই সংঘাতের এক ভয়াবহ অর্থনৈতিক চিত্র। মাত্র 4 সপ্তাহের একটি কাল্পনিক বা সম্ভাব্য পূর্ণমাত্রার সংঘাতের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পরিমাণ অর্থ শুনলে যে কেউ চমকে উঠতে পারেন। এই ব্যয়ের মধ্যে কেবল সামরিক সরঞ্জাম বা গোলাবারুদের খরচই অন্তর্ভুক্ত নয়, বরং এতে রয়েছে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, বৈদেশিক বিনিয়োগের স্থবিরতা, শেয়ার বাজারের ধস এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দার প্রভাব। ভারত এবং পাকিস্তান উভয় দেশই উন্নয়নশীল এবং তাদের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এই 500 বিলিয়ন ডলার যদি শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তির উন্নয়নে ব্যয় করা হতো, তবে দক্ষিণ এশিয়ার চেহারা বদলে যেতে পারত। গবেষণায় দেখা গেছে যুদ্ধের ফলে দুই দেশের সাপ্লাই চেন সম্পূর্ণ ভেঙে পড়বে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের টান পড়বে। পাকিস্তান ইতিমধ্যে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে
এবং ভারত একটি উদীয়মান বৈশ্বিক অর্থনীতি হওয়া সত্ত্বেও যুদ্ধের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। এই বিশাল অঙ্কের ক্ষতি পুষিয়ে নিতে দুই দেশেরই কয়েক দশক সময় লেগে যেতে পারে। এই তথ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের দাম কত বেশি এবং শান্তি কেন অপরিহার্য। আপনারা যারা এই অঞ্চলের নাগরিক, আপনাদের কি মনে হয় এই বিপুল পরিমাণ অর্থের অপচয় রোধ করে দুই দেশের কি আলোচনা টেবিলে বসা উচিত নয়? যুদ্ধের চেয়ে শান্তি যে অনেক বেশি সাশ্রয়ী, এই বিষয়ে আপনাদের মতামত আমাদের জানান। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে আরও জানতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।